সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মাস্টার্স শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। প্রফেসর রাশিদা আক্তার, চেয়ারম্যান ম্যাডাম, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আমি তোমাদেরকে আজকে ফ্লুইড ডায়নামিক্স এর উপর একটা ক্লাস নিব, যে চ্যাপ্টারটি আলোচনা করে তোমরা নেভিয়ার-স্টোকস ইকুয়েশন অফ মোশন এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পেতে পারো। ফ্লুইড মেকানিক্স তোমাদের যে যাদের এই সাবজেক্টটি আছে তারা ক্লাসটি ফলো করবে। ফ্লুইড ডায়নামিক্স আমাদের কলেজের প্রায় সকল ছাত্রছাত্রীদেরই আছে আমি জানি, সেজন্য আমি ফ্লুইড ডায়নামিক্স এর উপরে তোমাদের ক্লাসটি আজকে নিচ্ছি। দেখো, ফ্লুইড মেকানিক্সটা আসলে কি, এটা কিভাবে কাজে লাগে, কোথায় কোথায় ব্যবহার হয়, সেই জিনিসগুলো আমরা একটু ধারণা নিতে পারি। দেখো, ফ্লুইড মেকানিক্স ইজ এ সাবজেক্ট অফ ওয়াইড স্প্রেড ইন্টারেস্ট অফ ইঞ্জিনিয়ার্স। আচ্ছা দেখো, এটা ইঞ্জিনিয়ারিং সেকশনে ফ্লুইড মেকানিক্সের ব্যাপক ব্যবহার আছে। যেমন আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন দেখি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন দেখি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যখন ব্যাপারগুলো যখন আমাদের সামনে আসে, তখন আমরা এই ফ্লুইড মেকানিক্সের একটা অস্তিত্ব সেখানে দেখতে পাই। এটা আমাদেরকে 100 বছর ধরে এই মেকানিক্সের অস্তিত্বটা মানে দৃশ্যমান। তখন আমাদের এই ফ্লুইড মেকানিক্সটা আমাদের ম্যাথমেটিক্সের শাখায় একটি উল্লেখযোগ্য অবদান রাখে। আমাদের বিভিন্ন মেটারের ক্ষেত্রে, মেটারে যেমন দেখো কয়েকটা রূপ আছে, যেমন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। আমরা দেখা যায় যে মেটারগুলোকে যখন ভেঙে ফেলি তখন তার অবস্থানগুলো কিভাবে থাকে। তাহলে ফ্লুইড যে মূল জিনিসটা সেটা হচ্ছে তোমার কি, এ ফ্লুইড ইজ ডিফাইন্ড অ্যাজ এ সাবস্টেন্স that deforms continuously when acted on by a shearing stress of any magnitude. A shearing stress is created whenever a tangential force acts on a surface. আচ্ছা দেখো, ফ্লুইডকে যখন তুমি ফ্লুইডটাকে যখন তুমি অবস্থানে দেখো মেটারে, তখন কি অবস্থানে থাকে? লিকুইড অবস্থায় থাকে, গ্যাসে থাকে। আচ্ছা, এখানে দেখো নিউটনিয়ান একটা থাকে মলিকুলার গুলা, আবার নন নিউটনিয়ানে থাকে। পারফেক্ট লিকুইডে থাকে, মানে আইডিয়াল লিকুইডে থাকে, আবার রিয়েল ফ্লুইডও থাকে। আইডিয়াল ফ্লুইডও থাকে, রিয়েল ফ্লুইডও থাকে। এখানে দেখো, we shall deal with the homogeneous and microscopic treatment of a fluid. Furthermore, for an ideal fluid, we define fluid particle as a fluid contained within the physically infinitesimal volume, very small compared with the body between the molecules. Thus, fluid mechanics is a science which deals with the behavior of fluid. তাহলে ফ্লুইড মেকানিক্সটা হচ্ছে অবশ্যই একটি সায়েন্স, যা ডিল করে, যা তোমাদের ফ্লুইডের বিহেভিয়ারগুলা, ফোর্সের উপরে কিভাবে কার্যকর অবস্থায় থাকে বা কিভাবে কাজ করে। ফ্লুইডকে দেখো আমরা দুইটা অবস্থানে দেখতে পাই, একটা লিকুইড এবং গ্যাস অবস্থানে আমরা দেখতে পাই ফ্লুইডের অবস্থানটা। তাহলে লিকুইড আর গ্যাসে, the fluid include both liquids and gases. The feature that distinguish of a fluid from solid is the inability of fluid while remaining in a state of equilibrium to resist shearing force. অর্থাৎ বলগুলো যখন সাম্যাবস্থায় থাকে তখন আমাদের ফ্লুইডের অবস্থানটি কিভাবে হয় সেই ব্যাপারটি আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, ফ্লুইড আলোচনা করতে গেলে আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কম্প্রেসিবল ফ্লুইড। কম্প্রেসিবল ফ্লুইডটা কি? A compressible fluid is one when a fixed mass, অর্থাৎ কম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে মাসটা ফিক্সড থাকবে। ফ্লুইড আন্ডারগো চেঞ্জ টু ভলিউম, মানে ভলিউম চেঞ্জের ক্ষেত্রে তার মাসটা অবশ্যই ফিক্সড থাকবে। ইট ডেনসিটি অলসো চেঞ্জ, এর ঘনত্বটা অবশ্যই পরিবর্তনশীল, দ্যাট ইজ ভেরিয়েবল ডেনসিটি। ডেনসিটিটা আমাদের চলক হবে এবং চলরাশি, ডেনসিটিটা চেঞ্জ হবে, ভেরিয়েবল ডেনসিটি। আচ্ছা, এখন দেখো
গ্যাসেস আর এক্সট্রিমলি কম্প্রেসিবল, অর্থাৎ যে সকল ফ্লুইডের নির্দিষ্ট আয়তনের পরিবর্তনের সাথে সাথে ঘনত্ব পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে আমাদের কম্প্রেসিবল ফ্লুইড। তাহলে কম্প্রেসিবল ফ্লুইডটাকে আমরা কিভাবে জানলাম, যে কম্প্রেসিবল ফ্লুইড ইজ ওয়ান when a fixed mass of fluid undergoes change to volume, its density also change, that is variable density। মানে কি, যে সকল ফ্লুইডের নির্দিষ্ট আয়তনের পরিবর্তনের সাথে সাথে ঘনত্ব পরিবর্তিত হয় সেগুলোই হচ্ছে আমাদের কম্প্রেসিবল ফ্লুইড। আরেকটি ফ্লুইডও আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার ইনকম্প্রেসিবল ফ্লুইড। দেখো এখানে হচ্ছে an incompressible fluid is one whose elements undergo no changes in volume or density. Liquids are relatively incompressible, অর্থাৎ কি, তুমি দেখো বাংলায় যদি আমি বলি এটাকে, তাহলে দাঁড়ায় যে কোনো অবস্থায় যখন সকল ফ্লুইডের ঘনত্বের পরিবর্তন হয় না, যদিও বাস্তবে সঠিকভাবে সংজ্ঞায়িত কোনো ইনকম্প্রেসিবল ফ্লুইড আমরা দেখতে পাই না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কম্প্রেসিবল ফ্লুইডই দেখতে পাই, ইনকম্প্রেসিবল ফ্লুইড যেটা আছে সেটা আমরা কাজে ব্যবহার করতে পারি না। এখন দেখো আমাদের কম্প্রেসিবল এন্ড ইনকম্প্রেসিবল ফ্লো, এই প্রবাহটা যখন কম্প্রেসিবল হবে এবং যখন ইনকম্প্রেসিবল হবে সেইটি আমরা আলোচনা করব। এ ফ্লুইড প্রবলেম ইজ কল্ড কম্প্রেসিবল। তাহলে দেখো আমাদের ফ্লুইডের সমস্যার ভিতরে কম্প্রেসিবলটা আমরা কখন বলবো, ইফ চেঞ্জেস ইন দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড হ্যাভ সিগনিফিক্যান্ট ইফেক্টস অন দ্য সলিউশন, অর্থাৎ ভলিউমটা চেঞ্জের সাথে সাথে যখন আমাদের ডেনসিটি, ইফ চেঞ্জের ডেনসিটি পরিবর্তন হবে কিন্তু মাসটা তো ফিক্সড থাকবে, সেটাই হচ্ছে আমার কম্প্রেসিবল। ইফ দ্য ডেনসিটি চেঞ্জেস হ্যাভ নেগলিজেবল, যখন তোমার ঘনত্ব পরিবর্তনটা তুমি নেগলেক্ট করবে, ইফেক্ট অন দ্য সলিউশন, দ্য প্রবলেম ইজ কল্ড ইনকম্প্রেসিবল অ্যান্ড দ্য চেঞ্জেস দ্য ডেনসিটি আর ইগনোরেড। আচ্ছা, আমাদের কম্প্রেসিবল এবং ইনকম্প্রেসিবল ফ্লুইডের উপরে আমাদের যে কনসেপশনটা সেটি আমাদের ক্লিয়ার হলো। আমাদের আরো একটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভিসকাস ফ্লুইড কি, নন ভিসকাস ফ্লুইড কি। দেখো, viscous problems are those in which fluid friction have significant effects on the solution. Moreover, a fluid is said to be viscous, অর্থাৎ একটা fluid viscous হবে কখন, when the normal as well as shearing stress existed, অর্থাৎ হচ্ছে একটা fluid যখন তোমার viscous fluid হবে তখন সেটা normal as the shearing stress exist। অর্থাৎ দেখো তোমার আমরা যে সমস্ত ক্ষেত্রে ভিসকাস ফ্লুইড পাই সেগুলো আমাদের দেখতে হবে যে কি অবস্থায় থাকে। যেমন ধরো আমাদের কোয়াল্টার সিরাপ, তারপরে মোলাসেস অ্যান্ড হেভি অয়েল ট্রিটেড অ্যাজ ভিসকাস ফ্লুইড, এগুলো হচ্ছে আমাদের ভিসকাস সিরাপের ভিতরে থাকে, মোলসের ভিতরে থাকে, অ্যান্ড হ্যাভি অয়েল যেগুলো ঘন তেল থাকবে সেগুলো আমাদের ভিসকাস ফ্লুইডের অস্তিত্ব প্রমাণ করে। আর নন ভিসকাস ফ্লুইড কি, প্রবলেমস for which friction can safely be neglected are called inviscous fluid। অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের কম্প্রেসিবল ফ্লুইড এবং ইনকম্প্রেসিবল ফ্লুইডের মতোই ভিসকাস ফ্লুইড এবং নন ভিসকাস ফ্লুইড। এখানে দেখা যাচ্ছে if a fluid does not exert any shearing stress whether at rest or motion then fluid is not called non viscous। অর্থাৎ নন ভিসকাস ফ্লুইডটা আমাদের কিভাবে আমাদের অস্তিত্বটা আছে সেটা আমরা দেখে নিলাম। যেমন ধরো ওয়াটার, পানি আছে, বাতাস আছে, অল গ্যাসেস আর ট্রিটেড আমাদের ইনভিসিড ফ্লুইড। পানি, বাতাস এবং গ্যাস এগুলো হচ্ছে আমাদের ইনভিসিড ফ্লুইড হিসেবে ট্রিট করা হবে। ভিসকাস আর inviscid flow, দেখো various problems are those in which fluid friction have significant effects on the solution. Problems for which friction can safely neglected are called inviscid. The Reynolds number can be used to evaluate whether viscous or inviscid equation are appreciate of the problem. High Reynolds number indicate that the internal forces are more significant than the viscous force।
এখানে আমরা আলোচনা করার ক্ষেত্রে যে পদ্ধতিটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হচ্ছে আমাদের ডি-অ্যালেম্বার্টস প্যারাডক্স। এই ডি-অ্যালেম্বার্ট প্যারাডক্স করতে গেলে আমাদের যে ইকুয়েশনগুলোর হেল্প নিতে হবে সেগুলো হচ্ছে অয়লার্স ইকুয়েশন। হ্যাঁ, অয়লার ইকুয়েশনসে আমরা ব্যবহার করতে গেলে এখানে বাউন্ডারি লেয়ার আসবে। দেখো, the standard equation of implicit flow are the Euler equations. Another often used model, especially in আমাদের computational fluid dynamics, is used to Euler's equation far from the body and the boundary layer equation close to the body. The Euler's equations can be neglected along a streamline. দেখো, টু গেট বার্নালস ইকুয়েশন, এখানে অয়লার্স ইকুয়েশনের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আমরা নেগলেক্টেড করে বার্নালস ইকুয়েশন পাবো। when the flow is everywhere irrotational as well as inviscid, বার্নালস ইকুয়েশন can be used to solve the problem. তাইলে আমাদের যে সমস্ত ক্ষেত্রে ফ্লোটা ইরোটেশনাল থাকবে সেগুলো ইনভিসিড এবং বার্নালস ইকুয়েশন ব্যবহার করে আমরা এই সমস্যার সমাধানগুলো করব। এখন দেখো, ফ্লুইড ডাইনামিক্সে যে জিনিসটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটা হচ্ছে আমাদের স্টেডি ফ্লো। স্টেডি ফ্লোটা কি এখন দেখো, in fluid dynamics equation, if all the fluid properties are independent of time at all points, then the flow is known as steady. ম্যাথমেটিক্যালি আমরা এটাকে বলতে পারি the steady flowটাকে dp dt equal to 0, that is dp by dt equal to হচ্ছে 0। এখানে দেখো কি, এটা p is the characteristic of the fluid, এখানে p টা হচ্ছে ফ্লুইডের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বহন করে, that is pressure, velocity, density and temperature etc. pressure, velocity, density and temperature. Thus in the steady motion, time drops out of the independent variables and the various field quantities become functions of the space coordinates. আচ্ছা, এখন দেখো, প্রথমে আমাদের একটা যে স্টেডি ফ্লো, তার স্টেডি ফ্লোটা কি, সেটা স্টেডি ফ্লোটাকে আমরা ডিপি বাই ডিটি দিয়ে প্রকাশ করেছি এবং ডিপি বাই ডিটি ইকুয়াল টু 0। এখানে বলা হচ্ছে পিটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফ্লুইড, পিটা হচ্ছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ফ্লুইডের বহন করে, যেখানে প্রেসার থাকবে, ভেলোসিটি, ডেনসিটি এবং টেম্পারেচার। দাস ইন দ্য স্টেডি মোশন, অর্থাৎ আমাদের যখন চলমান গতি থাকবে, মোশন টাইম ড্রপস আউট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস and the various field quantities become function of the space coordinates. এইভাবে আমরা স্পেসের স্থানাঙ্কগুলো পাচ্ছি। এখন দেখো unsteady flow। আচ্ছা, water being pumped through a tap at a constant rate represent steady flow. steady flowটা কি রিপ্রেজেন্ট করছে আমাদের, অর্থাৎ আমাদের স্টেডি ফ্লো বলতে তুমি সহজভাবে কি বুঝতে চাচ্ছ সেটা আমরা বলছি। ওয়াটার বিং পাম্পড থ্রু এ ট্যাপ, একটা ট্যাপ থেকে যখন তুমি পানিটা পাম্প করে নিচ্ছ, দ্যাট ট্যাপ অ্যাট এ কনস্ট্যান্ট রেট রিপ্রেজেন্ট স্টেডি ফ্লো, এটা হচ্ছে আমাদের স্টেডি ফ্লোকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা দেখো, আনস্টেডি ফ্লো কি, দ্য ফ্লো is said to unsteady, এখানে দেখো ডিপি বাই ডিটি নট ইকুয়াল টু 0 হবে। আমাদের যখন স্টেডি ফ্লো ছিল সে তখন এটা হয়েছে ডিপি বাই ডিটি ইকুয়াল টু 0, আর যখন আনস্টেডি ফ্লো হবে তখন সেটা হবে ডিপি বাই ডিটি নট ইকুয়াল টু 0। তাহলে ম্যাথমেটিক্যালি আমি আনস্টেডি ফ্লোকে এক্সপ্লেইন করতে পারি ডিপি বাই ডিটি নট ইকুয়াল টু 0। The flow is said to unsteady when conditions at any point change with regards to the time. যেমন দেখো, water being pumped through a tap at an increasing rate represents unsteady flow. এখন দেখো steady and unsteady flow, অন্যভাবে আমি এটাকে আবার তোমাদেরকে বোঝাচ্ছি যে স্টেডি এবং আনস্টেডি ফ্লোটা কি। Another simplification of fluid dynamics equation to the settle changes of fluid properties with time 0. This is called steady flow, and it is applicable to a large class of problems such as
lift and drag on a wing or flow through a pipe. Both the Navier-Stokes equation and the Euler's equation become simpler when their steady form are used. এখানে Euler equation এবং Stokes equation এ আমরা এটা steady flowটা ব্যবহার করব। Whether a problem is steady or unsteady depends on the frame of reference. এবং steady এবং unsteady আসলে আমাদের ফ্রেমের উপরে নির্ভর করে। For instance, the flow around a ship in uniform channel is steady from the point of view of the passengers of the ship, but unsteady to an observer on the shore. Fluid dynamics often transfer problems to frames of reference in which the flow is steady in order to simplify the problem. অর্থাৎ এখানে দেখো স্টেডি ফ্লোগুলা আনস্টেডি ফ্লোগুলা কিভাবে ব্যবহার করা হয়, আমাদের কি কি কাজে ব্যবহার করা হয়, কখন কোন কাজে ফ্লুইড ডাইনামিক্সে ব্যবহার করা হয়, সেই জিনিসগুলোই তোমাদেরকে বুঝিয়ে বলা হলো। ইফ এ প্রবলেম ইজ কম্প্রেসিবল, অর্থাৎ একটা সমস্যা যখন তোমার সেটা ইনকম্প্রেসিবল হয়, ইররোটেশনাল হয়, ইনফিসিড হয়, স্টেডি হয়, ইট ক্যান বি সলভড ইউজিং পোটেনশিয়াল ফ্লো। এটাকে তুমি সমাধান করার জন্য পোটেনশিয়াল ফ্লোটা ব্যবহার করবে। গভর্নড বাই ল্যাপ্লাস ইকুয়েশন, এটাকে আমরা ল্যাপ্লাস ইকুয়েশনের মাধ্যমে সলভ করব। প্রবলেম ইন দ্য ক্লাস হ্যাভ elegant solution which are linear combination of well studied elementary flows. অর্থাৎ কি, যখন একটা সমস্যা ইনকম্প্রেসিবল অর্থাৎ একটা প্রবলেম আমাদের সামনে আসলো, সেটা ইনকম্প্রেসিবল, রোটেশনাল, ইনফিসিড এন্ড স্টেডি, এটাকে আমরা পোটেনশিয়াল ফ্লো জানার জন্য আমরা কি করব, ল্যাপ্লাস ইকুয়েশনের সাহায্যে সলভ করব। এখন দেখো নিউটনিয়ান ফ্লুইড কি। নিউটনিয়ান ফ্লুইড নিশ্চয়ই স্যার আইজ্যাক নিউটনের নামকরণে করা হয়েছে, আমরা এটা জানি। তাহলে স্যার আইজ্যাক নিউটন কি বলছে, showed how stress and the rate of change of strain are very close for many familiar fluids. অর্থাৎ আমাদের অনেকগুলো পরিচিত প্রবাহ থাকে, ফ্লুইড থাকে, সেগুলোকে স্যার আইজ্যাক নিউটন দেখেছেন কিভাবে স্ট্রেস গুলা চেঞ্জ হচ্ছে, রেট অফ চেঞ্জ, স্ট্রেইন আর ভেরি ক্লোজ, সেগুলো আমাদের দেখার জন্য যে সূত্রটি ব্যবহার করা হয় সেটি আমাদের নিউটন প্রথম দেখিয়েছেন এবং তার সেটাকে মিউ দ্বারা প্রকাশ করেছেন। If the coefficient of viscosity mu does not change with the rate of deformation is said to be Newtonian fluid. Fluids like water, air and mercury are all Newtonian fluids. Newtonian fluidটা তুমি কোথায় দেখবে, যে ফ্লুইডের ভিতরে যেমন পানি, বাতাস এবং মার্কারি, এগুলো আমাদের আমাদেরকে এগুলো নিউটনিয়ান ফ্লুইড হিসেবে পরিচিত। অর্থাৎ ফ্লুইডস লাইক ওয়াটার, এয়ার অ্যান্ড মার্কারি আর অল নিউটনিয়ান ফ্লুইডস। আচ্ছা, এখন দেখো নন নিউটনিয়ান ফ্লুইড। আচ্ছা, নিউটনিয়ান ফ্লুইডের ভিতরে এটা প্রেজেন্ট করতে পারে স্ট্রেট লাইন, আবার এটা প্রেজেন্ট করতে পারে ল অফ ভিসকোসিটি। নিউটনিয়ান ফ্লুইড can be presented by straight line. তাহলে নিউটনিয়ান ফ্লুইডটা আমাদের একটা অনেক সরল রেখা দেখাতে পারে, আবার নিউটনিয়ান ফ্লুইডটাকে তুমি যখন কাজ করবে তখন দেখবে যে এটা ল অফ ভিসকোসিটিও দেখাতে পারে। ভিসকোসিটি বাংলা হচ্ছে সান্দ্রতা, অর্থাৎ এই সান্দ্রতার যে সূত্র সেটাও আমাদেরকে ডিফাইন করার জন্য নিউটনিয়ান ফ্লুইড ব্যবহার করা হয়। এখন দেখো নন নিউটনিয়ান ফ্লুইড কি। Some materials like milk and blood have more complicated stress, strain, behavior. কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে যার স্ট্রেস এবং স্ট্রেইন এবং এই বৈশিষ্ট্যগুলো খুব জটিল টাইপের, ক্যালকুলেশনে খুব সহজভাবে আমরা দেখতে পাই না। Some materials like milk and blood have more complicated stress, strain, behavior. Fluids for which if the coefficient of viscosity mu changes with the rate of deformation is known as non-Newtonian fluid. এখানে যে ভিসকোসিটি মিউটা আছে এটা চেঞ্জ হচ্ছে কিভাবে, with the rate of deformation is known as non-Newtonian fluid. দেখো ফ্লুইড like blood,
তারপরে পেইন্টস, কোলেটার, তারপরে হচ্ছে তোমার কোলটার, তারপরে পলিমার। সাম প্লাস্টিক সলিডস আর নন নিউটনিয়ান ফ্লুইডস। তাহলে দেখো ফ্লুইডস লাইক ব্লাড, paints, polymer and some plastic solids are all non-Newtonian fluids. আচ্ছা, এখন দেখো তোমরা কিন্তু এটা খেয়াল করবে, don't obey the Newton's law of viscosity. এখন নিউটনিয়ান নন নিউটনিয়ান ফ্লুইড গুলো আমাদের এক্সপ্লেন করলাম, যে জিনিসগুলো সেই জিনিসগুলোতে আমাদের টেস্ট আকারে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন showed how stress and the rate of change of strain are very close to linearly related for many familiar fluids. অর্থাৎ আইজ্যাক নিউটন আমাদেরকে দেখিয়েছেন কিভাবে স্ট্রেস এবং স্ট্রেন গুলা যে রেট অফ চেঞ্জ অফ স্ট্রেনের যে পরিবর্তনের সাপেক্ষে আর ভেরি ক্লোজ টু লিনিয়ারলি রিলেটেড ফর মেনি ফ্যামিলিয়ার ফ্লুইডস, such as water and air, পানি এবং বাতাস দিয়ে আমাদের নিউটন, স্যার আইজ্যাক নিউটন আমাদের স্ট্রেস এবং স্ট্রেইনের রিলেশনটা দেখিয়েছেন। দিস নিউটনস ফ্লুইড আর মডেলড বাই কোফিশিয়েন্ট কল্ড ভিসকোসিটি। এই যে নিউটন ফ্লুইডটা আছে, এর যে মডেলটা আছে, এর কোফিশিয়েন্টকে আমাদের ভিসকোসিটি বলে, হুইচ ডিপেন্ডস অন দ্য স্পেসিফিক ফ্লুইড। এটা কি নির্ভর করছে তোমার স্পেসিফিক ফ্লুইডের উপর, হুইচ ডিপেন্ডস অন দ্য স্পেসিফিক ফ্লুইড। স্পেসিফিক ফ্লুইড গুলো কি, এখানে মিল্ক, ব্লাড, ঠিক আছে তোমাদের। however some other materials such as milk and blood and also আমাদের দেখো প্রথমে জিনিসগুলো আমরা দেখে নিলাম যে এটা কি কি কারণে আমাদের ভিসকোসিটিটা পাচ্ছি, নিউটনিয়ান ফ্লুইডটাকে এক্সপ্লেন করতে পারলাম, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম। This Newtonian fluid are modeled by a coefficient called viscosity, which depends on the specific fluid. However, some other materials such as milk and blood and also some plastic solids have more complicated, এগুলো হচ্ছে নন নিউটনিয়ান স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার। These are studied in the sub-discipline of কি আমাদের রিওলজি। আচ্ছা, আদার আমাদের অ্যাপ্রক্সিমেশন গুলো দেখো, these are a large number of other possible approximation fluid dynamics problem. এখানে আমাদের স্টোকস ফ্লো থাকবে। স্টোকস ফ্লো is flow at very low Reynolds number such that internal forces can be neglected. এখানে যে তোমার ইন্টারনাল ফোর্সটা আমরা প্রয়োগ করি সেটা আমরা নেগলেক্ট করব, যা আমরা ভিসকাস ফোর্সে দেখতে পেয়েছি। আচ্ছা, এখন দেখো আমাদের যে এইগুলো আলোচনা করলাম কিভাবে আমরা পোটেনশিয়াল ফ্লো ব্যবহার করি, লাপ্লাস ইকুয়েশন ব্যবহার করি, স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো, নন ফ্লুইডে আমরা দেখলাম, নিউটনিয়ান ফ্লুইডে দেখলাম ফ্লুইডগুলো কিভাবে থাকে, ব্লাড, আমাদের পেইন্টস, পলিমার অ্যান্ড প্লাস্টিকের ভিতরে আমরা নন নিউটনিয়ান ফ্লুইডটা দেখতে পেয়েছি, এবং আমাদের নিউটনস ল অফ ভিসকোসিটি নিয়ে আলোচনা করলাম। নিউটনস এবং নন নিউটনিয়ান ফ্লুইডসের উপর আমাদের একটি আলোচনা হলো। এখন দেখো ল্যামিনার এবং টার্বুলেন্ট ফ্লোটা কি, ল্যামিনার ফ্লো কি এবং টার্বুলেন্ট ফ্লো কি, এটি নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। টার্বুলেন্স ইজ দ্য ফ্লো ডমিনেটেড বাই রিক্রিয়েশনস, এডিস অ্যান্ড আমাদের অ্যাপারেন্ট মডিউলাস। এখন দেখো ফ্লো ইন হুইচ টার্বুলেন্স ইজ নট এক্সিবিটেড ইজ কল্ড ল্যামিনার। ম্যাথমেটিক্যালি তুমি বলতে পারো টার্বুলেন্ট ফ্লো ইজ often represented Reynolds decomposition, where the flow is broken down into the sum of steady component and a perturbation component. আচ্ছা, এখন দেখো আমাদের ল্যামিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো আমাদের কি কি জিনিসে ব্যবহার করা হচ্ছে সেইগুলো আমি তোমাদেরকে জানালাম। যে টার্বুলেন্সটা হচ্ছে তোমার আমাদের is flow dominated by recirculation, eddies and apparent আমাদের random
আর flow in which turbulence is not exhibited is called laminar. Mathematically, turbulent flow is often represented Reynolds decomposition, where the flow is broken down into the sum of a steady component and a perturbation component. এখন দেখো ইউনিফর্ম ফ্লোটা কি, নন ইউনিফর্ম ফ্লোটা কি। যখন একটা ফ্লো ইউনিফর্ম হয় তখন আমরা তাকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করি যে ডিভি বাই ডিএস ইকুয়াল টু 0। এটার মানে কি, আর যখন আমাদের নন ইউনিফর্ম ফ্লো হয় তখন আমরা বলি যে ডিভি বাই ডিএস নট ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে a flow in which the fluid particles possesses equal velocities at each section of channel is called uniforms, whereas the flow in which the fluid particle possesses different velocities at each section of channel is called non-uniform flow. এটাকে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করতে পারি dv by ds equal to 0 and dv by ds not equal to 0। এখানে v হচ্ছে ভেলোসিটি আর s হচ্ছে আমাদের ডিস্টেন্স মেজার্ড ফ্রম সাম ফিক্সড পয়েন্ট অন দ্য পাথ অফ দ্য ফ্লো। এখন দেখো রোটেশনাল ফ্লো কি, ইররোটেশনাল ফ্লো কি। আমাদের টু ডাইমেনশনে কনসিডার টু ডাইমেনশন ফ্লো। দেখো at every point mxy of the fluid particle of velocity will contain two components u and v only in the x and y direction। আমাদের এখানে দুটো ডিরেকশন আছে, আমরা যখন জিওমেট্রিক্যালি দেখাই তখন ডিরেকশনগুলোকে x অক্ষ এবং y অক্ষ বরাবর স্থাপন করি। এখানে দেখো x অক্ষ এবং x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস দেওয়া আছে। এখানে দুটো কম্পোনেন্ট আমাদের কাজ করাচ্ছে, সেই কম্পোনেন্টস হচ্ছে u and v। The velocity components at the distance displacement position of the fluid particles n will be, আমরা একে ব্যাখ্যা করতে পারি u plus del u by del y dy and v plus del v del x dx. The velocities will cause rotation of fluid about an axis perpendicular to the plane xy. The rotation w about z axis in the element is determined as, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে w সমান আমরা লিখতে পারি দেখো v plus del v by del x dx minus v divided by dx, that is সমান সমান আমরা পেলাম del v by del x। আর ক্লকওয়াইজ কি পাচ্ছি আমরা, দেখো ক্লকওয়াইজ পাচ্ছি w সমান u minus u plus del u del y dy divided by dy। এটাকে ক্যালকুলেশন করে আমরা পেলাম minus del u by del y, that is আমাদের এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে w বা ওমেগা, যেটা আমরা বলি হাফ del v by del x minus del u by del y। তাহলে আমাদের এখানে আমরা যে ফ্লোটা প্রবাহিত করলাম x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসের উপরে, সেটা থেকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি পেলাম। প্রথমে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ডেসক্রাইব করলাম, তারপরে ক্লকওয়াইজ এটাকে ব্যাখ্যা করলাম, তারপরে আমরা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে জিস্ট আকারে লিখলাম যে w বা ওমেগা সমান হাফ del v by del x minus del u by del y। যখন এটা ফ্লোটা রোটেশনাল হবে তখন এই w not equal to 0 হবে, that is del v by del x minus del u by del y not equal to 0। আর ফ্লোটা যখন আমাদের ইররোটেশনাল হবে তখন এটা কি হবে, w equal to 0 হবে, that is del v by del x minus del u by del y equal to 0, that is del v by del x equal to হচ্ছে del u by del y। এখন আমরা দেখো আলোচনা করব হোমোজেনাস ফ্লুইডটা কি। একটা ফ্লুইড কখন হোমোজেনাস হতে পারে? A fluid in which all the elements have the same density is known as homogeneous fluid। অর্থাৎ যখন কোনো ফ্লুইডের ডেনসিটিটা সব জায়গায় সমান থাকে তখন সেই ফ্লুইডটাকে আমরা হোমোজেনাস ফ্লুইড হিসাবে ব্যাখ্যা করে থাকি। অর্থাৎ a fluid in which all the elements have the same density is known as homogeneous fluid।
অর্থাৎ যে সকল ফ্লুইডের ডেনসিটি সর্বত্র সমান থাকবে সেটাই হচ্ছে আমাদের হোমোজেনাস ফ্লুইড। এখন ফ্লুইড প্রপার্টিস নিয়ে আমরা আলোচনা করব। আসলে ফ্লুইড হোমোজেনাস ফ্লুইডকে ব্যাখ্যা করতে গেলে আমাদের তো অবশ্যই ডেনসিটি আসবে। ডেনসিটিটা কি? ঘনত্ব, পুরুত্ব। আমরা এটাকে কিভাবে ফ্লুইড ডাইনামিক্সে ব্যবহার করে থাকি। দেখো, the density rho of a fluid is defined as the mass per unit volume। অর্থাৎ রো ইকুয়াল টু হচ্ছে তোমার ডেল লিমিট ডেল ভি টেন্ডস টু 0 ডেল এম বাই ডেল ভি। এখানে ডেল এমটা কি? ডেল এম হচ্ছে ইজ দ্য মাস অফ দ্য ফ্লুইড ইন এ স্মল ভলিউম del V surrounding at the point P, then the mathematically the density rho we defined as rho সমান হচ্ছে limit del V tends to 0 del M by del V। otherwise আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি the amount of mass per unit volume। in heat transfer problems the density works with the specific heat to determine how much energy a body can store per unit increase in temperature। its unit are kilogram per meter cube। তাহলে ফ্লুইডের ঘনত্ব কোন স্পেসের স্থানাঙ্ক তাপমাত্রার উপর নির্ভরশীল। ফ্লুইডের ডেনসিটিটা স্পেসের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস এবং টেম্পারেচারের উপরে নির্ভরশীল। অর্থাৎ রো হচ্ছে তোমাদের এফ এক্স ওয়াই জেড টি। আবার গ্যাসের ক্ষেত্রে প্রেসার এবং টেম্পারেচারের উপরে নির্ভরশীল। আমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখো, আমি তোমাদেরকে আবারও জিনিসটা বুঝিয়ে বলছি যে এখানে আমাদের ফ্লুইড ডেনসিটি জানার জন্য কি জিনিসটা ব্যবহার করা হচ্ছে। ফ্লুইড ডেনসিটিকে আমরা রো দিয়ে প্রকাশ করছি। আমরা বলতে চাচ্ছি এখানে যে রো ইকুয়াল টু হচ্ছে লিমিট ডেল ভি টেন্ডস টু 0 ডেল এম বাই ডেল ভি। এখানে ডেল এম হচ্ছে মাস আর ডেল ভিটা হচ্ছে তোমার ভলিউম। এখানে কি? the density rho of a fluid is defined as the mass per unit volume। let del m is the mass of the fluid in a small volume del v surrounding at a point P, then the mathematically the density rho can be defined as rho সমান হচ্ছে limit del v tends to 0 del m by del v। otherwise আমরা অন্যভাবেও এটাকে ব্যাখ্যা করে বলতে পারি the amount of mass per unit volume। in heat transfer problems the density works with the specific heat to determine how much energy a body can store per unit increase in temperature। its unit এর এককটাকে আমরা কিলোগ্রাম পার মিটার কিউব দিয়ে ব্যাখ্যা করতে পারি। এখন দেখো, ফ্লুইডের ডেনসিটি কোন স্পেসের স্থানাঙ্ক এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে আমাদেরকে, আমি যে এতক্ষণ তোমাদের ডেনসিটি নিয়ে কথা বললাম, এটা আসলে আমাদের স্পেসের স্থানাঙ্ক এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। একে আমরা প্রকাশ করি এইভাবে, রো ইকুয়াল টু হচ্ছে এফ এক্স ওয়াই জেড টি। আবার গ্যাসের ক্ষেত্রে চাপ এবং প্রেসার এবং টেম্পারেচারের উপরে নির্ভরশীল। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। বাস্তবে হচ্ছে আমরা যে ফিল্ডে কাজ করি সেখানে দেখা যায় ডেল ভি টেন্ডস টু এপসাইলন কিউব, যেখানে এপসাইলন কিউব হচ্ছে ইনফাইনিটেসিমাল। অর্থাৎ এটা এত বেশি ক্ষুদ্র যা আমরা নেগলেক্ট করতে পারি। এত ক্ষুদ্র যে নিরূপণ কণাগুলো কষ্টসাধ্য এগুলো নির্ণয় করা, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে নেগলেক্ট করে থাকি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেনসিটি নির্ণয়ের সমীকরণ P সমান হচ্ছে রো আর টি, যেটি আমাদের সব সময় কাজে লাগবে। তোমরা এটি মনে রাখবে। আমাদের তাহলে দেখো, এই পর্যন্ত যেটুকু পড়ে আসলাম ফ্লুইডের ডেনসিটির উপরে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্লুইডের ডেনসিটি কোন স্পেসের স্থানাঙ্ক তাপমাত্রার উপর নির্ভরশীল, যাকে আমরা প্রকাশ করেছি রো ইকুয়াল টু এফ এক্স ওয়াই জেড টি দিয়ে। আবার গ্যাসের ক্ষেত্রে চাপ এবং প্রেসার এবং টেম্পারেচারের উপরে নির্ভরশীল। 2 নম্বর ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা 1000 কিলোগ্রাম পার মিটার কিউব।
আর বাস্তবে ডেল ভি টেন্ডস টু এপসাইলন কিউব, এখানে এপসাইলন কিউব হচ্ছে ইনফাইনিটেসিমাল, অনেক বেশি ক্ষুদ্র, যা আমরা নেগলেক্ট করতে পারি। আর 4 নম্বর আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলতে পারি ডেনসিটি নির্ণয়ের সমীকরণ P হচ্ছে রো আর টি। এটা আমাদেরকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এখন দেখো স্পেসিফিক ওয়েট কি। স্পেসিফিক ওয়েট আসলে মূলত মাস ডেনসিটি এবং গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের উপরে নির্ভরশীল। স্পেসিফিক ওয়েট আসলে হচ্ছে মাস ডেনসিটি মানে মাসের ঘনত্ব এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মানে কি মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের উপর নির্ভরশীল। The specific weight gamma of a fluid is defined as the weight per unit volume. It occurs either dealing with fluid static or with liquids with a free surface. The specific weight can be determined by the relation gamma equal to হচ্ছে rho g। এখানে g হচ্ছে আমার gravitational acceleration আর rho হচ্ছে আমাদের mass density। তাহলে আমরা এখানে স্পেসিফিক ওয়েট বলতে যেটা বুঝালাম সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট আসলে মাস ডেনসিটি এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপর নির্ভরশীল, যাকে আমরা স্পেসিফিক ওয়েটকে গামা দিয়ে প্রকাশ করেছি এবং গামা সমান বলেছি যে গামা ইকুয়াল টু হচ্ছে রো জি। পানির ক্ষেত্রে দেখো স্পেসিফিক ওয়েট মানে স্ট্যান্ডার্ড অ্যাক্সিলারেশনের জন্য 1 into 981 দেখো নিউটন পার সেন্টিমিটার আর কিউব। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি 1000 গুণন 9.81 নিউটন পার মিটার কিউব। এখন দেখো স্পেসিফিক ভলিউম কি। স্পেসিফিক ওয়েট শিখলাম, এখন আমরা আসলাম স্পেসিফিক ভলিউম। দ্য স্পেসিফিক volume of a fluid defined as the volume per unit mass। গ্যাস প্রবাহ যুক্ত মানে স্পেসিফিক ভলিউমকে আমরা স্মল ভি দিয়ে প্রকাশ করি এবং এটাকে বললেই আমরা যে ভি ইকুয়াল টু 1/ρ। অর্থাৎ the specific volume of a fluid is density as the volume per unit mass. Also the reciprocal of the density is called the specific volume। তাহলে দেখো এখানে আমরা ভলিউমকে স্পেসিফিক ভলিউমকে ভি দ্বারা প্রকাশ করেছি এবং সেটা স্মল ভি ইকুয়াল টু হচ্ছে 1/ρ। স্পেসিফিক গ্র্যাভিটি কি, এখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা জানতে চাচ্ছি। আসলে কোনো ফ্লুইডের স্পেসিফিক ওয়েটের আদর্শ তাপমাত্রায় অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম আয়তন পানির স্পেসিফিক ওয়েটের অনুপাত একটি সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটি বলা হবে। তাহলে কি বলা হচ্ছে দেখো, আমরা যদি এটাকে স্পেসিফিক গ্র্যাভিটিটাকে এক্সপ্লেইন করি সেটা হচ্ছে if S be a substance then the specific gravity of it is the ratio of its specific weight of a fluid to the specific weight of an equal volume of water at standard condition। এখানে দেখো আমার 4 ডিগ্রি স্ট্যান্ডার্ড কন্ডিশনটা হচ্ছে আমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বলতে পারি অথবা 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আমরা এটাকে বলতে পারি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড আর 68 ডিগ্রি ফারেনহাইট একই জিনিস। কোন ফ্লুইডের স্পেসিফিক ওয়েটের আদর্শ তাপমাত্রায় অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সম আয়তন পানির স্পেসিফিক ওয়েটের অনুপাতকে একটি সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটি বলা হবে। তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা জানলাম। এখন দেখো স্পেসিফিক হিট কি। A material property that indicates the amount of energy a body stores for each degree increases in temperature on a per unit mass basis. Its unit are J per kg minus K. Internal energy অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি কি, এটা কি দিয়ে প্রকাশ করা হয়, ইন্টারনাল এনার্জিকে ই দিয়ে প্রকাশ করা হয়। A measure of the internal energy is stored within a material per unit volume। আমরা এটা বুঝতে পারলাম। The amount of the thermal energy stored of body আমাদের manifested by its temperature।
তাহলে আমরা ইন্টারনাল এনার্জিকে একটা মাসের ভিতরে যে শক্তিটা স্টোর হিসেবে থাকে একক ভলিউমের উপরে, সেটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি, যাকে আমরা দ্বারা প্রকাশ করি। এবং প্রেসার, আমরা প্রেসারকে পি দিয়ে প্রকাশ করব। প্রেসার বলতে কি বুঝি আমরা? The pressure P at a point Q in the fluid is the limit of the ratio of delta F and delta M by the surrounding fluid particles as del A tends to 0. অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি P সমান লিমিট del A tends to 0 del F by del A, where del A is an elementary area around by the point Q and del F is the normal force over the area delta A. তাহলে আমরা একটু মোটামুটি এগুলো সব জেনে নিলাম। এখন দেখো, আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে সকল পয়েন্টে সব দিকে কিন্তু প্রেসারটা সমান থাকে, আর উপরের শর্তটি ফ্লুইডের স্থির অথবা গতিশীল উভয় ক্ষেত্রে প্রযোজ্য। এখন দেখো আমাদের ব্ল্যাক বডি কি। ব্ল্যাক বডি ফ্লুইড ডায়নামিক্সের অনেকগুলো জিনিস সম্পর্কে আমাদের কনসেপশন নিতে হয়, এবং প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা সূত্র আমাদেরকে পড়ে নিতে হবে। আর পড়ে না নিলে আমাদের কিন্তু প্রতি মুহূর্তেই আমাদের প্রশ্নের সম্মুখীন হইতে হয়। সেই জন্য আমাদেরকে সবগুলো জিনিসই অ্যানালাইসিস করে জেনে নিতে হবে। প্রথমে আর কি, প্রথম সংজ্ঞাগুলো আমরা কিভাবে ডিফাইন করেছি ফ্লুইড ডায়নামিক্স, সেগুলো আমি তোমাদেরকে প্রথমে বললাম। আইডিয়াল ফ্লুইড সবকিছুই কিন্তু আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে যাচ্ছে। এখন দেখো ব্ল্যাক বডি কি। কারচেপ, এটা 1860 সালে আমাদের এই ব্ল্যাক বডি আবিষ্কৃত হয়েছে। এ বডি উইথ এ সারফেস emissively of one, such a body will emit all the thermal radiation it can and will absorb 100% of the thermal radiation striking it. আসলে most physical objects have surface emissivity is less than 1 and hence do not have black body surface properties. আচ্ছা, ব্ল্যাক বডিটা আমাদের যে আসলো সেটা আসলে আমাদের একের চাইতে কম। আর গ্রে বডিটা হচ্ছে এ বডি দ্যাট emits only a fraction of the thermal energy emitted by an equivalent black body. এটা ব্ল্যাক বডির মতোই। বাই ডেফিনিশন এ গ্রে বডি হ্যাজ এ সারফেস emissivity less than 1 than a surface reflectivity greater than 0, অর্থাৎ 0 থেকে এটা বড়। থার্মাল কন্ডাক্টিভিটিকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, এখন দেখো আমি নিউটনস ল অফ কুলিং এর যে নিউটনস লটা কুলিং এর ক্ষেত্রে, সেটা আমি তোমাদেরকে বলছি। The essential ingredients of forced convection, heat transfer analysis are given by Newton's law of cooling, that is Q সমানুপাতিক A into TW minus T infinity. এটাকে আমরা এখন লিখছি Q সমান সমান HA into TW minus T infinity. এখন দেখো এটাকে আমরা প্রকাশ করছি HA ডেল্টা T দিয়ে। del T মানে হচ্ছে TW minus T infinity. The rate of heat Q transferred to the surrounding fluid is proportional to the object exposed area A, and the difference between the object temperature TW, এখানে হচ্ছে TW টা হচ্ছে আমার difference between the object temperature and the fluid free stream temperature হচ্ছে T infinity, আর the constant of proportionality হচ্ছে H, যার জন্য আমরা লিখেছি Q সমান হচ্ছে HA del T। এখন দেখো কনভেকশনটা আসলে কি। কনভেকশন would not occur without conduction, অর্থাৎ the transfer of heat by movement of fluid, that is convection is a mode of heat transfer where there is a fluid flow. আরো বলতে পারো a temperature gradient must be present, but convection is influenced by fluid flow which alters the temperature gradient. এখন দেখো conduction. Conduction is a mode of heat transfer through a substance, either solid or fluid, on a molecular level as a result of temperature
gradient being present, অথবা বলতে পারো transfer of heat from molecule to molecule, অর্থাৎ মলিকুল থেকে মলিকুলে যখন হিটটা ট্রান্সফার হয় within a substance, একটি বস্তুকণার মধ্যে, conduction works by direct contact, সেখানে কন্ডাকশনটা সরাসরি কাজ করে। so it is very efficient in solids where molecules are closely packed together. আচ্ছা, এখন দেখো আমাদের রেডিয়েশনটা কি। Radiation is a mode of heat transfer that occurs via electromagnetic radiation and does not require any transport medium or materials. এখন দেখো নিউটনস ল অফ ভিসকোসিটি। নিউটনস ল এর ক্ষেত্রে ভিসকোসিটিটা কিভাবে প্রকাশ করব? when the shearing stress tau is increased by increasing the force P, তাহলে আমরা কি এটা রিকল দ্যাট, এটাকে আমরা প্রকাশ করতে পারি টাও সমান হচ্ছে P by A, where A is the effective upper plate area. The rate of shearing strain is increased in direct proportional to, that is tau সমানুপাতিক du by dy। এই প্রত্যেকটা স্টেপ আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে টাউ সমান হচ্ছে mu du by dy। Where is the constant of proportionality is designated by the Greek symbol mu and is called the absolute viscosity. Dynamic viscosity or simplify the viscosity of the fluid, তাহলে কি হচ্ছে, the actual value of viscosity depends on the perpendicular fluid, and for a particular fluid of viscosity is also highly dependent on temperature as shown in the figure with the two curves for water. এখন দেখো আমরা সেটা চিত্রের সাহায্যে দেখিয়ে দিলাম আমাদের যে রেট অফ শেয়ারিং স্ট্রেসটা কিভাবে হয়। এখানে আমাদের কত ডিগ্রি ফারেনহাইটে পানির ক্ষেত্রে কিরকম হবে দেখো, আমাদের 60 ডিগ্রি ফারেনহাইটে পানি, 100 ডিগ্রি ফারেনহাইটে পানি, বাতাস 60 ডিগ্রি এবং ক্রুড অয়েল এখানে কত 60 ডিগ্রি ফারেনহাইট। রেট অফ শেয়ারিং স্ট্রেন হচ্ছে du বাই dy আর শেয়ারিং স্ট্রেস হচ্ছে টাউ। এখন নিউটনস ল অফ ভিসকোসিটি। Newton's law of viscosity was established by introducing the relationship between the shear stress and the velocity of the fluid. এখানে দেখো আমাদের আছে F সমানুপাতিক A0 into U0 by Y0। এখন U0 কি, Y0 কি? U0 হচ্ছে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি আর Y0 টা আমাদের কি সেটা এখন দেখো। Consider the layer of fluid between two parallel plates lying at a distance y0. দুইটা প্লেট স্থাপন করো y0 ডিস্টেন্সে। Since the lower plate is fixed with the upper plate is moving with the uniform velocity u0, a resistance force F is the experienced for shearing stress. So a first approximation of F is given by দেখো F সমানুপাতিক A0 U0 by Y0, তাহলে F সমান সমান হচ্ছে mu A0 into U0 by Y0। এখন দেখো where mu is proportionally constant known as coefficient of viscosity, the real fluid have a zero velocity adjacent to the walls and hence they cannot slip of the boundary wall. This is known as non-slip condition. এখন দেখো since there is non-slip on the walls for real fluid, the velocity u of a layer as a distance y from the lower plate, তাহলে আমরা এখানে পাচ্ছি u by y equal to হচ্ছে u0 by y0, তাহলে আমরা এখানে পাচ্ছি u by y সমান du by dy। again f equal to হচ্ছে mu a0 u by y, তাহলে আমরা একে সাজিয়ে লিখতেছি f divided by a0 equal to হচ্ছে দেখো mu u by y। এখন এটাকে f by a0 কে tau দিয়ে প্রকাশ করছি, tau equal to হচ্ছে mu
u by y, where tau সমান হচ্ছে f by a0 is the tangential or friction force per unit area. এটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এখন আমাদের টাউ সমান হচ্ছে মিউ du by dy, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। তা নিউটনস ল অফ ভিসকোসিটি টাউ সমান কি পেলাম, মিউ du by dy। এখন দেখো যদি টাউ সমান 0 হয় তাহলে মিউ ইকুয়াল টু 0 হবে, তাহলে তখন কি হবে, তো তখন 1 নাম্বার ইকুয়েশনটা সলভ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে সেই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে আইডিয়াল ফ্লুইড। আর যদি du by dy ইকুয়াল টু 0 হয় অর্থাৎ এবং মিউ ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে রিপ্রেজেন্ট করবে আমাদের ইলাস্টিক বডি। তাহলে নিউটনস ল অফ ভিসকোসিটিকে আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হলাম সেটা হচ্ছে টাউ সমান মিউ du by dy। যদি টাউ সমান 0 হয় দেন মিউ ইকুয়াল টু 0, তাহলে ইকুয়েশন 1 will be represent an ideal fluid. If du by dy equal to 0 then mu equal to infinity, then one equation will represent the elastic bodies. আর a fluid 3 নাম্বার দেখো, which the constant of proportionality does not change with the rate of deformation is said to be Newtonian fluid is represented by a straight line. তাহলে আমি তোমাদেরকে সবগুলো জিনিস এখানে ছবির মাধ্যমেও দেখিয়ে দিলাম। If two elements of fluid are adjacent to each other and flow with differential velocities, the faster one is retarded by viscosity and the later one is accelerated. এখন দেখো পারফেক্ট ফ্লুইডের ক্ষেত্রে আমি এটা আলোচনা করছি। আইডিয়াল ফ্লুইড কি দেখো, a perfect fluid is frictionless, অর্থাৎ পারফেক্ট ফ্লুইডটা থাকবে frictionless, homogeneous and incompressible। তাহলে আইডিয়াল ফ্লুইড এবং পারফেক্ট ফ্লুইডের কি অবস্থানে আমরা ব্যাখ্যা করছি, a perfect fluid is frictionless, পারফেক্ট ফ্লুইডটা frictionless হবে, homogeneous হবে এবং incompressible হবে। The ideal fluid is one which is incompressible of sustaining any tangential stress in the form of shear, but the normal force acts between and adjoining layers of the fluid. The pressure at every point of an ideal fluid is equal in all directions, whether the fluid be the rest or in motion. Ideal fluid এর ক্ষেত্রে কি হবে, এর viscosity থাকবে না। Ideal fluid has no viscosity. It fails that define the phenomena such as skin friction, drag of the body, drag of a body, etc. এখন দেখো রিয়েল ফ্লুইড কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করব। A real fluid is viscous and incompressible. Real fluidটা viscous হতে পারে, compressible হতে পারে। তাহলে a real fluid is viscous and compressible. Real fluid viscous হবে, compressible হবে। The real fluid is one in which both the tangential and normal forces exist. অর্থাৎ রিয়েল ফ্লুইডের ট্যানজেনশিয়াল দিকটা থাকবে, নরমাল ফোর্সেস দিকটাও থাকবে। ভিসকোসিটি which is also known as an intertial friction of a fluid is that characteristic of real fluid which is capable of resistance and sharing stress. আচ্ছা, এখন আমরা রিয়েল ফ্লুইডের ব্যাখ্যা শিখলাম। এখন দেখো কন্ট্রোল ভলিউম। কন্ট্রোল ভলিউমটা কি? In fluid mechanics and thermodynamics, fluid mechanics এবং thermodynamics এ কন্ট্রোল ভলিউমটা আসলে কিভাবে ব্যবহার করা হয় সেটাই আমাদেরকে জানানো হচ্ছে। In fluid mechanics and thermodynamics, a control volume is a mathematical abstraction employed in the process of creating mathematical models of physical process. The surface enclosing the control volume is referred as the control surface. তাহলে আমাদের সারফেস ইনক্লুজিং দ্য কন্ট্রোল ভলিউম এটা রেফার্ড করবে কন্ট্রোল সারফেসের উপর। দেখো স্টেডি স্টেট, এ কন্ট্রোল ভলিউম ক্যান বি থট অফ as an arbitrary volume in which the mass of the fluid remains constant. 2 নাম্বার দেখো, as fluid moves through the control volume, the mass entering the control volume is equal to the mass
লিভিং দ্য কন্ট্রোল ভলিউম। 3 নাম্বার খেয়াল করো, at a steady state and the absence of work and heat transfer, the energy within the control volume remains constant। তাহলে আমরা কন্ট্রোল ভলিউমগুলো কোথায় কোথায় কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই নিলাম। এখন দেখো, দ্য ল অফ কনজারভেশন অফ মাস, এটা কি? দ্য ল অফ কনজারভেশন অফ মাস, এটা 1979-এ এই সূত্রটি এস্টাবলিশ করা হয়েছে। এখন দেখো, আমাদের টোটাল মাস ইন এ ভলিউম ভি, এটাকে লিখি ইন্টিগ্রেশন ভি রো ডি ভি, রেট অফ মাস অফ চেঞ্জ ইন ভি, এটাকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ভি সমান ডি বাই ডিটি ইন্টিগ্রেশন রো ডি ভি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ডি রো বাই ডিটি ডি ভি। এখন আইসোট্রপিক, a fluid is said to be isotropic with respect to some property, অর্থাৎ pressure, density, etc. If that property is the same in all directions at a point, অর্থাৎ a fluid is said to be an anti-isotropic with respect to a property if that property is not the same in all directions। এটাই হচ্ছে আমার আইসোট্রপি। আর আমাদের হচ্ছে দেখো barotropic flow কি? A flow is said to be barotropic with the pressure is in a function of the density। আচ্ছা, এখন দেখো আমাদের সবগুলো সূত্র আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে এটা কিভাবে আমাদের এই সূত্রগুলো এখানে এই নেভিয়ার স্টোকস বা আমাদের প্রথম চ্যাপ্টারটা পড়তে হলে আমাদের যে ফ্লুইড ডাইনামিক্সের যে জিনিসগুলো জানতে হবে সেগুলোর উপর তোমাদের সকল স্টেটমেন্টগুলো আমি আমাদের এই সূত্রের মাধ্যমে দাঁড় করালাম এবং তোমাদেরকে জানালাম। এখন এই জিনিসগুলো জানতে হলে আমাদের এই কোথায় কোথায় ব্যবহার করা হবে সেইগুলোই আমরা এখন দেখছি। স্টোকস হাইপোথিসিস, stresses in a viscous fluid, derivation of Navier-Stokes equation, derivation of vorticity transport equation in terms of stream function, Navier-Stokes vorticity transport equation in terms of stream function, Navier-Stokes equation in a cylindrical and spherical coordinate system, derivation of the equation of continuity। এগুলোর ক্ষেত্রে আমরা তোমাদেরকে এই জিনিসগুলো দেখাবো। আমি এই ফ্লুইড ডাইনামিক্সের প্রথম চ্যাপ্টারের যতগুলো ডেফিনিশন আছে সবগুলো জিনিসই তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী চ্যাপ্টারটি পড়ার জন্য। এখন আমি আশা করছি তোমরা বাসায় এই চ্যাপ্টারটি খুব ভালো করে খুব যত্ন সহকারে পড়বে এবং ফাইনালি পড়বে। এখন আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই, আমাদের নিজেদেরকে সবকিছু নিজেরাই শেষ করে নিতে হবে। আমি তোমাদেরকে সহযোগিতা করছি যাতে ফ্লুইড ডাইনামিক্সের উপরে তোমাদের প্রিপারেশনটা ভালো মতো হয়, সেই জন্য আমি তোমাদেরকে চ্যাপ্টারের ডিটেলস সবকিছু পড়ালাম এবং তোমরা আশা করছি বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরাই জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসবে এবং পরবর্তী ক্লাসের জন্য তৈরি হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার অবশ্যই দেখা হবে। তোমরা সকল শিষ্টাচার মেনটেন করে চলবে এবং সকল নিয়ম কানুন মেনে চললে আমরা অবশ্যই সবাই সুস্থ থাকবো। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি শেষ করছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।